হ্যালো, আশা করি সবাই ভালো। আজকে আমরা করছি ক্লাস 11-এর ইউনিট 6-এর গ্র্যাভিটেশন, মহাকর্ষ। এখানে সূর্যের চারিদিকে গ্রহ বা কোনো গ্রহের চারিদিকে উপগ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে। এই নির্দিষ্ট ঘুরে বেড়ানোর ক্ষেত্রে কেপলারের সূত্র, কেপলার কতগুলো সূত্র করেছিলেন। এই ঘুরে বেড়ানোর পেছনে মহাকর্ষ বলের অবদান অপরিসীম। অর্থাৎ নিউটন এই মহাকর্ষ বলের ধারণা দেন। মহাকর্ষ বল বা কি না, এই বিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করছে। ওকে, এই মহাকর্ষ আকর্ষণ বলের মান, এই মহাকর্ষ বলের মান নিউটন তার মহাকর্ষ সূত্রের সাহায্যে দেন। আমরা প্রথম শিখব নিউটনের মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্র প্রথম আমরা শিখছি মহাকর্ষ সূত্র। ওকে, মহাকর্ষ সূত্র প্রথম। মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে জানতে গিয়ে মহাকর্ষ কি না বলা হচ্ছে এই বিশ্বের যে কোনো দুটো বস্তু কণা, এরকম দুটো বস্তু, এদের মধ্যে আকর্ষণ বল থাকবে। মহাকর্ষ বল তাহলে কি বল? আকর্ষণ বল। আকর্ষণ বল। এই বলের মান কে নিউটন কত হবে তা তার এই মহাকর্ষ সূত্রের সাহায্যে বলেন। তিনি কি বলেন? এই বিশ্বের, আগে সূত্রটা লিখে নিই তারপর আমরা বুঝছি। এই বিশ্বের যে কোনো বস্তু কণা, যে কোনো বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটাকে আমরা কি বলেছি? মহাকর্ষ বল। আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের কেন্দ্রদ্বয়ের যে কোনো দুটি, বলে দিই, এই বিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই বিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এখানে একটি বস্তু আছে, এখানে একটি বস্তু আছে। এই বস্তুর ভর আমি ধরলাম m1, এই বস্তুর ভর হচ্ছে m2। এ একে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক। আকর্ষণ বল আমরা যদি ধরি, আকর্ষণ বল যদি F ধরি, তাদের ভরের গুণফলের সমানুপাতিক m1 গুণিতক m2 গুণফলের সমানুপাতিক। আর কি বলা হচ্ছে? তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এটা এর কেন্দ্র, এটা এর কেন্দ্র, এদের মধ্যেকার দূরত্ব যদি r হয়, বলা হচ্ছে ভ্যারিজিয়াস অফ 1/r²। দূরত্ব কেন্দ্রদ্বয়ের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা, তাহলে এই দুটো সূত্রকে একসাথে করলে দাঁড়াচ্ছে F সমানুপাতিক m1 m2/r²। এই সমানুপাতিক চিহ্ন তুলে আমরা একটা ধ্রুবক নিয়ে আসছি। এই সমানুপাতিক চিহ্ন তুলে আমরা একটা ধ্রুবক নিয়ে এলাম। F সমান g m1 m2/r²। এই g কে বলা হচ্ছে
মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, তাহলে সূত্রটা কি বলেছে না, এই সূত্রের সাহায্যে আমাদের যে কোনো দুটো বস্তু কণার মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল নির্ণয় করতে পারি। কি বলটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? তাদের ভরের উপরে। আর কার উপরে? তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের উপরে নির্ভর করে। ওকে, এই সূত্র সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা তোমাদের তুলে রাখতে হবে কনসেপ্টটাকে একদম ক্লিয়ার করবার জন্য। প্রথম কি বলছি না, এই যে মহাকর্ষ বল, এটা প্রথম পয়েন্ট। এই বলটা কি? আকর্ষণী বল। আকর্ষণী বল। ওকে, তাহলে এই বলটা কি বল? আকর্ষণী বল। ক্লিয়ার দেখা যাচ্ছে? চলো এরপরের, এই বলটা সংরক্ষী বল। বলটা সংরক্ষী বল। সংরক্ষী বল, সংরক্ষী বল সম্পর্কে ধারণা না থাকলে সংরক্ষী বল কনজারভেটিভ নন কনজারভেটিভ ফোর্সের একটি ভিডিও আছে, দেখে নিতে হবে। সংরক্ষী বল মানে ওই বলের জন্য যে ক্ষেত্র আছে, ওই ক্ষেত্রে কোনো বস্তুরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য যে কৃতকার্য করতে হয় তা পথের উপর নির্ভর করে না, বা এই বলের বিরুদ্ধে কৃতকার্য বস্তুতে শক্তিরূপে সঞ্চিত হয়। এই বলটা কি বল? সংরক্ষী বল। ওকে, এই বলের অভিমুখ কোন দিকে হবে? এদিকে, এদিকে, কোন দিকে? 3 নম্বর তুলতে হবে। কি? এই বলের অভিমুখ হবে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর। কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখা বরাবর। রেখা বরাবর। এটা কিন্তু কখনোই এইরকম হবে না, এই অভিমুখে বা এই অভিমুখে হবে না, সবসময় কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর। মানে ধরো m1 ভরের বস্তু m2 ভরের বস্তুকে কোন দিকে বল প্রয়োগ করবে? এটা যদি এ বি হয়, কোন অভিমুখে কাজ করবে? m1 ভরের বস্তু m2 ভরের বস্তুকে কোন অভিমুখে কাজ করবে? বি থেকে এর দিকে। বি থেকে এর দিকে। F2 ডিউ টু 1, মানে 2 এর উপরে বল প্রয়োগ করছে, 1, অভিমুখটা কোন দিকে হবে? এই দিকে। এবারে বলছি m2 ভরের বস্তু কোন দিকে বল প্রয়োগ করবে? এদিকে। F1 ডিউ টু 2, অর্থাৎ 1 এর উপরে m1 ভরের উপরে m2 ভরের বস্তুর বলের অভিমুখ কোন দিকে? এদিকে। সবসময় কোন বরাবর? এদের সংযোজক সরলরেখা বরাবর। ওকে, আচ্ছা পরের পয়েন্ট, এরা দুটো বস্তু কোন মাধ্যমে আছে? মাধ্যমের উপরে নির্ভর করে না, মাধ্যম নিরপেক্ষ। মাধ্যম নিরপেক্ষ, অর্থাৎ মহাকর্ষ বল যেই যে আমরা প্রয়োগ করছি, এই মহাকর্ষ বলটা কি হবে? এরা মাধ্যম নিরপেক্ষ। এটা কোন মাধ্যমে আছে, মাধ্যম আছে কি নেই তার উপরে নির্ভর করে না, মাধ্যম নিরপেক্ষ। ক্লিয়ার হয়েছে? মহাকর্ষ সূত্রটা রাশিমালা কি? রাশিমালা হচ্ছে মহাকর্ষ সূত্রের রাশিমালা হচ্ছে কি এইটা। আচ্ছা এবারে বলো, এইটা মহাকর্ষ সূত্রের রাশিমালা, এটা কিন্তু মড মান, শুধু মান, মড। আমরা যদি মহাকর্ষ বলের গাণিতিক রূপটাকে ভেক্টর রূপে প্রকাশ করি, তাহলে ভেক্টরটা কি হবে? ভেক্টরটা কীরকম হবে না, এখানে এম স্কেলার, জি রাশি ধ্রুবক, আর একটা ভেক্টর রাশি। তাহলে এটার ভেক্টর রূপটা হবে এফ ভেক্টর ইজ ইকাল টু জি m1 m2 বাই মড অফ আর এর স্কোয়ার। অভিমুখটা হবে আর ক্যাপ, অর্থাৎ এই দুটো অবস্থান, এই দুটো বিন্দুর মধ্যে অবস্থান ভেক্টরের একক ভেক্টর দিয়ে গুণ করেছি, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি ভেক্টর রাশি। অর্থাৎ এটা কি লিখবে? এটা কি হলো? আমরা কি লিখলাম? মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। মহাকর্ষ সূত্রের মড মানে এটা, ভেক্টর রূপ এটা। এই আর ক্যাপ দিয়ে কেন গুণ করলাম? আর ক্যাপ হচ্ছে কি এ এবং বি, অর্থাৎ কেন্দ্রদ্বয় যে সংযোগ সরলরেখা, তারা অবস্থান, দুটো অবস্থান ভেক্টর একক ভেক্টর দিয়ে গুণ করেছি, তাহলে সেটা ভেক্টর। অর্থাৎ এফ এর অভিমুখটা কি হবে? এই দুটো অবস্থানের উপরে। যদি এটা আমরা F12 লিখি,
1 থেকে 2 এর দিকে, তাহলে আমাদের একক ভেক্টরটা হবে জি m1 m2 বাই মড অফ 1 2 তার স্কোয়ার আর 1 2 ক্যাপ। যদি আমরা বলি f21 ভেক্টর, তাহলে জি m1 m2 mod of r21 স্কোয়ার r21 অফ ক্যাপ। বোঝা গেল না? বোঝা গেল না? চলো আরেকটু ইলাবোরেটলি এটাকে চাইলে আমরা বোঝাতে পারি কীরকম। চলো আমরা দুটো বস্তুর অবস্থান একটু দেখে নিই। কোন জায়গাটাতে এটা ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি। চলো আমরা অবস্থানটা একটু মন দিয়ে দেখো, হয়ে যাবে। এখানে একটি বস্তুর অবস্থান, এখানে একটি বস্তুর অবস্থান, আমি বিন্দুবদ্ধ ধরে ধরেছি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর বস্তুর অবস্থান, এটা 2 নম্বর বস্তুর অবস্থান। আচ্ছা, তাহলে অবস্থান ভেক্টরটা কি পাবো? এইটা r1, এইটা r2। ক্রিয়াশীল বল কোন বরাবর হবে? আমি এটাকে এই লাইনে ধরা, এই ব্ল্যাক লাইন বরাবর ক্রিয়াশীল বল। ওকে, এবারে দুটো বস্তুর জন্য, অর্থাৎ 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর ওপরে যে বল প্রয়োগ করবে তার অভিমুখ কোন দিকে হবে? 2 থেকে 1 এর দিকে। এটা কি? তাহলে এইটা কি কার উপরে প্রয়োগ করেছে? কার উপরে প্রযুক্ত হচ্ছে? এফ। কার উপরে? 2 এর উপরে। কে দিচ্ছে? 1 দিচ্ছে। এক্ষেত্রে অভিমুখটা এই ভেক্টরের অভিমুখটা কোন দিকে? এইখান থেকে এদিকে, এদিক থেকে এদিকে। তাহলে এই ভেক্টরটার হবে কি অভিমুখটা এইদিকে। আবার যদি আমরা বলি f12, অর্থাৎ f1 দিচ্ছে 2 এর উপরে, অভিমুখটা কোন দিকে? আমি এটাকে অভিমুখটাকে 3 দিয়ে, এটার f12 1 এর উপরে 2 দিচ্ছে, আর কালোর ডিরেকশনটা, ব্ল্যাক কালারের ডিরেকশনটা দিচ্ছে f2 ডিউ টু 1। তাহলে দেখো এই যে দুটো অবস্থান ভেক্টরের অভিমুখটা, একটা এদিক থেকে এদিকে, মানে f12 21 এর এদিক থেকে এদিকে। এবারে অবস্থান ভেক্টর r1 এর অভিমুখ এদিকে, r2 এর অভিমুখ এদিকে। যখন আমরা ভেক্টরের অভিমুখটা দেখাবো, যখন এই বস্তুর উপরে বল দেবে, এই বস্তুর উপরে বল দেবে, তখন অভিমুখটা হবে এদিকে। যখন এই বস্তুর উপরে বল দেবে, তখন অভিমুখটা এদিকে। সুতরাং এই দুটো অবস্থান ভেক্টর অভিমুখটা কিন্তু আলাদা আলাদা, 1 2 বা 2 1 এর অভিমুখ কিন্তু আলাদা। ক্লিয়ার হয়েছে? চলো এবারে আমরা আসছি যে এই যে ভেক্টর, এই যে রাশিটা বেরোলো, এখানে জিটাকে কি বলেছি আমরা? মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক, এই ধ্রুবকের মাত্রা, আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা এবং মান আমরা দেখব। এটা কি মাত্রাহীন রাশি? না, দেখে নিই আমরা। জি সমান কি নির্ণয় করছি এখন? মহাকর্ষীয়, নোট ডাউন করো, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা নির্ণয় করছি। জি সমান আমরা লিখতে পারি এফ আর স্কোয়ার বাই m1 m2। ওকে, m1 m2। তাহলে আমরা জি এর মাত্রা যখন লিখব, তাহলে কি লিখব? জি এর মাত্রা সমান এফ এর মাত্রা ইন্টু আর স্কোয়ারের মাত্রা ইন্টু m1 এর মাত্রা ইন্টু m2 এর মাত্রা। ওকে, ক্লিয়ার হয়েছে? দেখে নাও। ওকে, চলো এফ এর মাত্রা কি লিখব? এম এল টি টু দি পাওয়ার -2। এফ এর মাত্রা এম এফ বল ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, তারপরে এল স্কোয়ার, দৈর্ঘ্যের স্কোয়ার, আর এর স্কোয়ার আছে, মানে এখানে ভরের মাত্রা m1 m1 আবার ভর m2, m স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে জি এর মাত্রা দাঁড়াচ্ছে m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার কিউব টি টু দি পাওয়ার -2। বলো, ক্লিয়ার হয়েছে? এখন আসছি এই যে জি মহাকর্ষীয় ধ্রুবক, এই মহাকর্ষীয় ধ্রুবকের একক কি লিখবে তুমি? দেখো জি সমান এফ আর স্কোয়ার বাই m1 m2। তাহলে এর এককটা লিখতে গিয়ে আমরা যদি এসআই পদ্ধতিতে বলি, তাহলে কি লিখব? বলের একক নিউটন ইন্টু দৈর্ঘ্যের একক মিটার, তার স্কোয়ার আছে, বাই গ্রাম, না সরি কেজি, নিচে একটা কেজি দুটো কেজি, কেজি স্কোয়ার। ইউনিটটা হচ্ছে এসআই ইউনিটটা কি দাঁড়াচ্ছে? নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার, কেজি ইন্টু কেজি, কেজি স্কোয়ার পার কেজি স্কোয়ার। যদি সিজিএস একক বলি,
তাহলে দাঁড়াবে বলের একক ডাইন DYNE ডাইন সেমি স্কোয়ার বাই গ্রাম স্কোয়ার। ওকে, গ্রাম স্কোয়ার ক্লিয়ার হচ্ছে। এখন এই জির দুটো মান আছে এসআই পদ্ধতিতে, এই ভ্যালু এককটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবারে মানটা হচ্ছে কত? এসআই পদ্ধতিতে এর মান হচ্ছে 6.67 10⁻⁻11 ইউনিটটা এটা এসআই পদ্ধতির মান। সিজিএস পদ্ধতির মান 6.67 ইন্টু 10⁻⁻8 ডাইন সেমি স্কোয়ার গ্রামস টু দি পার স্কোয়ার। আচ্ছা, এক্ষেত্রে মহাকর্ষীয় ধ্রুবকের যদি আমাকে সংজ্ঞা বলতে বলা হয়, দেখো মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা তুমি কেমন করে বলবে, এতটা পর্যন্ত নোট ডাউন হয়েছে। দেখো মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা, যদি M1 M2 1 হয়, মানে একক ভরের দুটো বস্তু যদি R = 1 হয়, আমরা বলতে পারি G = F। তাহলে কি বলবে না, একক ভরের দুটো বস্তু যদি একক দূরত্বে থাকে, যে বল প্রযুক্ত হবে তাকে আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবক। ক্লিয়ার? M1 M2 = 1 মানে একক ভরের দুটো বস্তু R = 1 একক দূরত্বে থাকলে যে বল প্রযুক্ত হয় তাই হলো গিয়ে মহাকর্ষীয় ধ্রুবক। ক্লিয়ার? তাহলে এখন পর্যন্ত আমরা যা যা শিখলাম আরেকবার একটু বলে নিই। কী কী শিখলাম? মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় সূত্র শিখলাম, নিউটনের মহাকর্ষ সূত্র। মহাকর্ষ কি? একটি আকর্ষণ বল। মহাকর্ষীয় বল কি না, এই বিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে, মহাকর্ষ সূত্রে বলা হচ্ছে এই বিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের কেন্দ্রদ্বয় দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এ এবং বি দুটো বস্তু যাদের ভর M1 এবং M2, এই দুটো বস্তু আর দূরত্বে আছে। আর দূরত্বটা কি না, এই দুটো বস্তুর কেন্দ্রদ্বয়ের মধ্যেকার দূরত্ব। এক্ষেত্রে এই কথাটা বলতে গিয়ে একটি কথা মন দিয়ে একটু নোট ডাউন করো, সেটা হচ্ছে কি এখানে কিন্তু বস্তু কণা হিসাবে বলেছি। যদি বিস্তৃত বস্তু হয়, এই ক্যালকুলেশনটা কিন্তু এই যে কথাটা তাদের ভরকেন্দ্রদ্বয়ের দূরত্বের আমি রিপিট করছি, এটা বস্তু কণা আমি বড় করে এঁকেছি, কিন্তু সবসময় তো বিস্তৃত বস্তু, সূর্য, পৃথিবী, চাঁদ, এগুলো তো বিস্তৃত বস্তু। তাদের মধ্যেকার দূরত্ব কোনটা? দূরত্বটা হবে ওই বস্তুটার বস্তু দুটোর ভরকেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। ক্লিয়ার? নোট ডাউন করেছো? এই যে দুটো যদি বিস্তৃত বস্তু হয়, এখানটাতে লিখছি, বিস্তৃত বস্তুর ক্ষেত্রে দূরত্ব বলতে কি বোঝাচ্ছে? ভরকেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, মধ্যেকার দূরত্ব। কাদের দূরত্ব? ভরকেন্দ্রদ্বয়ের মধ্যেকার দূরত্ব। ওকে, ভরকেন্দ্র আমরা শিখেছি, ভরকেন্দ্রদ্বয়ের মধ্যেকার দূরত্বের সঙ্গে। ওকে, এইবারে এই বলেছে ভরের গুণফলের সমানুপাতিক, সূত্রটাকে লিখেছি। মহাকর্ষ বল যদি F হয়, তাহলে F ভ্যারিজিয়াস দুটো ভর M1 M2 তাদের গুণফলের সমানুপাতিক এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, ভরকেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, আরও রিপিট করে বললাম 1/r²। ওকে, সূত্র দুটোকে একসাথে করলে F ভ্যারিজিয়াস M1 M2/r², তাহলে F = GMM M1 M2/r²। ওকে, এইবারে এই যে সূত্রের গাণিতিক রূপটা পেয়েছি আমরা নিউটনের মহাকর্ষ সূত্রে, এর ভেক্টর রূপটা কি? M1 M2/r মডেল স্কয়ার r ক্যাপ বলতে কি বোঝাচ্ছে? এই দুটো বস্তু কণা যে দূরত্বে আছে তাদের অবস্থান ভেক্টরের একক ভেক্টর বসিয়েছি। ওকে, যদি M1 এবং M2 এই দুটো বস্তু কণার মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করতে হয়, তাহলে ক্রিয়াশীল বলটা কি হবে না, দুটো বল এর উপরে যেটা দিচ্ছে বা এর উপরে 1 নম্বর 2 নম্বরের উপরে যে বল প্রয়োগ করছে বা 2 নম্বর 1 নম্বরের উপরে যে বল প্রয়োগ করছে তাদের অভিমুখগুলো কিন্তু আলাদা। সেই জন্য ভেক্টরটাকে 1 2 R12 ক্যাপ বা 21 = R21 এর ক্যাপ ভেক্টর রূপ, মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। ওকে, এই যে মহাকর্ষ সূত্র, এই যে বলটা প্রয়োগ হচ্ছে, এই বল ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য। এই বলটা অবশ্যই মহাকর্ষ বলটা কি বল? আকর্ষণ বল। এবং এই বলটা সংরক্ষী বল। সংরক্ষী বল মানে ছিল ওই বলের বিরুদ্ধে কৃতকার্য
সবসময় বস্তুতে শক্তিরূপে সঞ্চিত হয়, ক্ষয়ী হয় না, ক্ষয় পায় না, সংরক্ষিত হয় এই জন্যে। এবং এই বলের দ্বারা যে সৃষ্ট ক্ষেত্র, সেই ক্ষেত্রে কৃতকার্য কখনো পথের উপর নির্ভর করে না, প্রথম এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে। সংরক্ষী বল সংক্রান্ত একটা ভিডিও আছে, দেখে নিতে হবে। চলো, এ এবং বি এদের মধ্যেকার এই যে কথাটা বলছি, কেন্দ্রদ্বয় সংযোগ, বলটা কোনভাবে কাজ করে, বলটা এদিকে বা এদিকে নয়, সবসময় যে এদের কেন্দ্রদ্বয় সংযোগ করলে যে সরলরেখা পাবে সেই সংরক্ষক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এরা কোন মাধ্যমে আছে তার উপরে নির্ভর করে না। এই মহাকর্ষ সূত্রে আমরা একটা জি নিয়ে এসেছি, ক্যাপিটাল জি। এই জিটাকে কি বলছি? মহাকর্ষীয় ধ্রুবক। এই ধ্রুবকের মাত্রা আমরা নির্ণয় করেছি, এই রাশিমালা থেকেই মাত্রা নির্ণয় করেছি। এবং এর দুটো একক নির্ণয়ের পদ্ধতি, এই রাশিমালা থেকে আমরা এককটাকে লিখেছি এবং মানটাকে নির্ণয় করা হয়েছিল। মানটাকে নির্ণয় করেছিলেন ক্যাভিন্ডিশ। এই মানটার ক্ষেত্রে আমরা মানটা পেয়েছি 6.67 10⁻11 এসআই পদ্ধতিতে, এবং সিজিএস পদ্ধতিতে 6.67 × 10⁻8। ওকে, এই পর্যন্ত আলোচনা তুলেছ, পুরো নোট ডাউন হয়েছে। চলো এবারে এখন আসছি এই যে মহাকর্ষ সূত্র, এ কি সার্বজনীন, বিশ্বজনীন, বা এর কোনো জায়গায় কি ত্রুটি হয়, সেই আলোচনা নিয়ে। চলো বোর্ডটাকে একটু ক্লিয়ার করি, তারপর সেই আলোচনাতে আসছি। প্রশ্নটা করলাম যে এই যে মহাকর্ষ সূত্র, এই মহাকর্ষ সূত্রটা কি সার্বজনীন, বিশ্বজনীন? হ্যাঁ, কারণ বিশ্বজনীন এই সূত্রটা, অর্থাৎ কোনো জায়গায় এর বিশ্বস্ততা নিয়ে কোনো বিশ্বজনীন, সার্বজনীন। কেন কি? কেন? 1 নম্বর, বস্তুর কেন বলা হচ্ছে সার্বজনীন? আকারের উপরে নির্ভর করে না, আকারের ওপর নির্ভর করে না। কি প্রশ্ন আলোচনা করছি? মহাকর্ষ সূত্র কি সার্বজনীন? হ্যাঁ। কেন? মহাকর্ষ সূত্র বিশ্বজনীন বা সার্বজনীন? হ্যাঁ। কেন? প্রথম পয়েন্ট আমরা বলছি আকারের উপর নির্ভর করে না। বস্তুর আকার যেমনই হোক না কেন, তার ওপর নির্ভর করে না। ওকে, তার বস্তুর আকারের ওপর নির্ভর করে না। 2, বস্তুর অবস্থার উপরে নির্ভর করে না, অবস্থার উপর নির্ভর করে না। অবস্থা মানে 3টে অবস্থা আমরা জানি, কি কি? কঠিন, তরল, গ্যাসীয়। কোনো অবস্থায়, যে অবস্থায় থাকুক সে অবস্থাতে এই মহাকর্ষ সূত্র প্রযোজ্য হবে। ক্লিয়ার? অর্থাৎ আকারের উপর নির্ভর করলো না, অবস্থানের উপর নির্ভর করলো না। বস্তুর রাসায়নিক উপাদানের উপরে নির্ভর করে না। কি কি উপাদান নিয়ে গঠিত? রাসায়নিক উপাদান, এর উপরেও নির্ভর করে না। উপাদান, তার উপরেও নির্ভর করে না। কি কি রাসায়নিক উপাদান নিয়ে গঠিত, তার উপরেও এটা কিন্তু নির্ভর করে না। ঠিক আছে? মাধ্যমের উপরে নির্ভর করে না, মাধ্যমের উপর নির্ভর করে না। মানে আমি দুটো বস্তুকে বায়ুতে রেখেছি, মহাকর্ষ বল ক্যালকুলেট করেছি, আবার ওটাকে জলে রেখেছি, মহাকর্ষ বল ক্যালকুলেট করেছি, আবার ওটাকে আমি দুটো মাঝখানে একটি লোহার অংশ রেখেছি, মহাকর্ষ বল ক্যালকুলেট করব। সর্বদা কিন্তু মহাকর্ষ বলের মান সর্বদা একই হবে। ওকে, উষ্ণতার ওপরে নির্ভর করে না, উষ্ণতার ওপর নির্ভর করে না, উষ্ণতার ওপর নির্ভর করে না। ওকে, এই সব কারণের জন্য, অর্থাৎ এইগুলো কারণের জন্য আমরা বলবো যে মহাকর্ষ বলটা সার্বজনীন বা বিশ্বজনীন, সার্বজনীন বা বিশ্বজনীন। তবে এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায়। কোথায় কোথায় ব্যতিক্রম দেখা যায় আমি একটু বলি। ব্যতিক্রম কোথায় কোথায় ব্যতিক্রম দেখা যায়? 1 নম্বর, একটা বস্তুর যদি আলোর গতিবেগে চলে, এই কনসেপ্টটা এসছে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব। আপেক্ষিকতাবাদ তত্ত্বে কোনো একটা বস্তু বলা হচ্ছে যদি আলোর গতিবেগে চলে তাহলে তার ভরের পরিবর্তন ঘটে। পরিবর্তনটা কীরকম হয়? ভরের পরিবর্তন হয় m = m0/√1 -
ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন মেনে চলে, যেখানে m0 হচ্ছে স্থির ভর, ভরের পরিবর্তন, সেখানে ভরের পরিবর্তন হওয়া মানে যেহেতু ডিরেক্টলি প্রপোর্শনাল অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক ভরের সাথে মহাকর্ষ বলটা, তাই বিচ্যুত হওয়া। অর্থাৎ কি বললাম না, যদি একটা বস্তু আলোর গতিবেগ নিয়ে চলে তাহলে সেক্ষেত্রে মহাকর্ষ সূত্রের ব্যতিক্রম দেখা যায়, অর্থাৎ পরিবর্তন হচ্ছে ভরটা পরিবর্তন হচ্ছে, ব্যতিক্রম দেখা যায়। ওকে, আচ্ছা 2 কি বললাম, তাহলে এই পয়েন্টটা লেখো। কি বললাম, বস্তু আলোর গতিবেগে চললে সেক্ষেত্রে বস্তুর নিউটনের মহাকর্ষ সূত্র প্রযোজ্য হয় না, বিচ্যুত হয়, সামান্য বিচ্যুত হয়। এক, এটাকে আরেকটি, যদি একটি বস্তুর ক্ষেত্রে দেখা যায়, আমি স্থির অবস্থা থেকে বস্তুকে দেখছি, তাদের মধ্যেকার দূরত্ব, আমি সবসময় মধ্যেকার দূরত্ব দেখছি, এই দূরত্বটা আর। যদি যে পর্যবেক্ষক সে হয়তো গতিশীল, একজন স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে দুটো বস্তুকার মধ্যেকার দূরত্ব যা হবে, যদি একটা পর্যবেক্ষক গতিশীল থাকে তার ক্ষেত্রে কিন্তু দূরত্বটা ভিন্ন হবে আপেক্ষিকতাবাদ তত্ত্বে। অর্থাৎ আমি রিলেটিভিটি অর্থাৎ আইনস্টাইন আপেক্ষিকতা তত্ত্ব যেখানে প্রযোজ্য হয়, অর্থাৎ সেক্ষেত্রে দেখব যে নিউটনের মহাকর্ষ সূত্র সামান্য বিচ্যুতি ঘটে। অর্থাৎ কি, স্থির পর্যবেক্ষক, পরের পয়েন্ট লেখো, স্থির ও গতিশীল পর্যবেক্ষকের ক্ষেত্রে লিখছো, স্থির এবং গতিশীল পর্যবেক্ষকের ক্ষেত্রে বস্তুদ্বয়ের মধ্যেকার দূরত্বের তারতম্য ঘটায় নিউটনের মহাকর্ষ সূত্রের সামান্য বিচ্যুতি দেখা যায়। ওকে, আচ্ছা 3 নম্বর, সূর্যমামার একদম কাছে দেখা যায় তীব্র আকর্ষণ বল থাকে, ওই ক্ষেত্রে দেখা যায় নিউটনের মহাকর্ষ সূত্রের বিচ্যুতি ঘটে। অর্থাৎ সূর্যের নিকটবর্তী অঞ্চলে মহাকর্ষ সূত্রের বিচ্যুতি দেখা যায়। ওকে, মহাকর্ষ সূত্রের বিচ্যুতি দেখা যায়। আচ্ছা 4 নম্বর, দেখা যাচ্ছে তো? ওকে, ঠিক আছে। অতি ক্ষুদ্র দূরত্ব, যেমন ধরো পারমাণবিক দূরত্ব 10⁻⁹ পারমাণবিক দূরত্ব। ওকে, পারমাণবিক দূরত্ব 10⁻⁹ মিটার লেভেলের, এরকম দূরত্বের ক্ষেত্রে মহাকর্ষ সূত্রের বিচ্যুতি দেখা যায়। তাহলে 4টে বললাম, কোনো একটা বস্তু আলোর বেগে চললে সেক্ষেত্রে মহাকর্ষ সূত্রের বিচ্যুতি দেখা যায়। স্থির এবং গতিশীল পর্যবেক্ষকের ক্ষেত্রে মহাকর্ষ সূত্রের বিশ্লেষণ করলে মহাকর্ষ সূত্রের বিচ্যুতি দেখা যাবে। দুটো স্থির পর্যবেক্ষকের ক্ষেত্রে একরকম মহাকর্ষ বল হবে, গতিশীল পর্যবেক্ষকের সূত্রে আলাদা হবে। তাই স্থির এবং গতিশীল পর্যবেক্ষকের ক্ষেত্রে মহাকর্ষ সূত্রের বিচ্যুতি দেখা যাবে। আর সূর্যের নিকটবর্তী অঞ্চলে মহাকর্ষ সূত্রের ব্যতিক্রম দেখা যাবে। ক্ষুদ্র দূরত্ব যেমন পারমাণবিক দূরত্ব 10⁻⁹ মিটার, এই দূরত্বের ক্ষেত্রে মহাকর্ষ সূত্রের বিচ্যুতি দেখা যাবে। তাহলে সার্বজনীনতা এবং বিচ্যুতিটা আশা করি ক্লিয়ার করানো গেল। চলো এইবারে আসছি আমরা, এই যে মহাকর্ষ সূত্রটা আমরা শিখলাম, এই মহাকর্ষ সূত্রের প্রয়োগ করে কিভাবে আমরা অঙ্ক করব। আমি কিন্তু অঙ্ক একটা বা দুটো তিনটির মতো হয়তো দেখাবো, কিন্তু কনসেপ্টগুলো প্রত্যেকটার ক্ষেত্রে দিয়ে যাব, সেগুলো নোট ডাউন করে আস্তে আস্তে নিজেদের দিকে ট্রাই করতে হবে। ট্রাই করলে আশা করা যায় যে ক্লিয়ার হবে। দাঁড়ো, বোর্ডটা একটু ক্লিয়ারলি মোছার ব্যবস্থা করি। চলো, আমরা যে প্রবলেমগুলো করব, বিভিন্ন টাইপের প্রবলেম দেখব, তার কনসেপ্টগুলো আমি দিই, প্রবলেম কনসেপ্ট। ওকে, প্রথম আমরা পেয়েছি ফোর্স মহাকর্ষ বল = G m1 m2/r²। এই সূত্রটার কনসেপ্ট 1 আমরা প্রবলেম দেখতে পারি কীরকম, ডিরেক্ট m1 m2 দেওয়া থাকলো না, দিয়ে বললো ফোর্স নির্ণয় করো। ওকে, বললো দুটো বস্তু, দুজনের ঘনত্ব দেওয়া আছে। ওকে, এবং তাদের আকার দেওয়া আছে। বললো এরা গোলীয়। ওকে, গোলীয় আকারের ρ1 ρ2 দুটো বস্তু, এবং তাদের ব্যাসার্ধ দেওয়া আছে r1 এবং r2, দিয়ে বললো এদের মধ্যেকার দূরত্ব দেওয়া আছে R,
দিয়ে বললো এদের মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো। কী কী বললাম, ডাটা কী কী দেওয়া থাকলো, দুটো বস্তু দেওয়া আছে, তাদের ভর দেওয়া নেই, কিন্তু ওই দুটো বস্তু যে যে উপাদানে তৈরি তাদের ঘনত্ব দেওয়া আছে, এদের আকার দেওয়া আছে, তাদের ব্যাসার্ধ দিয়ে আকার দেওয়া আছে, এবং গলীয় বলে দেওয়া আছে ব্যাসার্ধ, এবং তাদের মধ্যেকার দূরত্ব বলে দেওয়া আছে আর কেন্দ্রদ্বয়ের মধ্যেকার দূরত্ব। ওকে, দিয়ে বললো ফোর্স নির্ণয় করা। তাহলে তুমি কি করবে, ফার্স্ট অফ অল আমার সূত্রটাতে M1 M2 আছে আর জানি, কিন্তু M1 M2 নির্ণয় করতে হবে। M1 M2 কীভাবে নির্ণয় করবে না, আমরা জানি M1 সমান কি ভর ইজিক্যাল টু আমরা জানি D1 V1। এই কনসেপ্ট থেকে M1 বের করব কি, এর ঘনত্ব কত বলে দেওয়া আছে, এর ঘনত্ব বলে দেওয়া আছে ধরো ρ1, এর ঘনত্ব বলে দেওয়া আছে ρ1। তাহলে ρ1 আয়তন যেহেতু গলীয় 4/3 পাই r1 কিউব হয়েছে। তাহলে সেম প্রসিডিওরে আমরা M2 নির্ণয় করতে পারবো, নেক্সট এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? চলো সেকেন্ড কনসেপ্ট, আমরা সেকেন্ড কনসেপ্টে আসি, কনসেপ্ট 2। আচ্ছা ধরো এই প্রবলেমটা একটা প্রবলেম দিই, কি বলছি, আর ব্যাসার্ধের দুটি গোলীয় বল পরস্পর স্পর্শ করে আছে, ওকে, তাদের মধ্যে ক্রিয়াশীল বল তাদের ব্যাসার্ধের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, সম্পর্কযুক্ত। প্রশ্নটা বুঝো, আর ব্যাসার্ধে দুটো গলীয় বল পরস্পরকে স্পর্শ করে আছে, এরকম একটা গলীয় বল, এরকম একটা গলীয় বল পরস্পরকে স্পর্শ করে আছে, ওকে। এবারে বলছে তাদের মধ্যে ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল কি বল, মহাকর্ষ বল, ক্রিয়াশীল মহাকর্ষ বল তাদের ব্যাসার্ধের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। চলো ট্রাই করো এই কনসেপ্ট থেকে, কিভাবে কনসেপ্ট শিখেছো সেই কনসেপ্টগুলোতে ট্রাই করো। ওকে, ট্রাই করেছো, পজ করে ট্রাই করেছো, চলো দেখি আমরা। এর ব্যাসার্ধটা আর, এরও ব্যাসার্ধ আর, ওকে। আচ্ছা এবারে বলেছে আমাকে যে এদের ব্যাসার্ধের সাথে কীভাবে, আচ্ছা ফোর্স সমান আমরা কি জেনেছি, দেখো আমরা জেনেছি G(m1 m2 বাই r স্কোয়ার), ক্লিয়ার। এখানে m দেওয়া নেই, কিন্তু বলে দেওয়া আছে গলীয় বল, আচ্ছা আকার দেওয়া আছে, তার মানে m কী করে বেরোবে, আমি এক্ষুনি বলেছি m সমান বেরোবে দুজনের ক্ষেত্রেই, দুজনের সমান আকারের এবং একই উপাদানের বলে দেওয়া হচ্ছে, ধরো আলাদাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে M1 সমান আমি কি বলতে পারি, ρ1 প্রথম গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, দ্বিতীয় গোলকের পর ρ2 4/3 পাই আর কিউব, দুজনের ব্যাসার্ধ এক, দুজনের উপাদান আলাদা, ρ1 ρ2 ধরেছি, ওকে। এবারে সূত্রটাকে প্রয়োগ করব, কি বলছি, F সমান G ρ1 4/3 পাই আর এর কিউব ডট ρ2 4/3 পাই আর কিউব, ওকে। M1 M2 হয়েছে। এবারে বাই আর স্কোয়ার, তাদের মধ্যেকার দূরত্ব, কোথাকার, কেন্দ্রদ্বয়ের মধ্যেকার দূরত্ব, তাহলে এটা একটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র, এদের মধ্যেকার দূরত্ব কত, 2r, তাহলে 2r এর স্কোয়ার। দেখো আমাকে প্রশ্ন করেছে ব্যাসার্ধের সাথে, তাহলে r কিউব r⁴ নিচের r স্কোয়ার ছিল, তাহলে সাম কনস্ট্যান্ট, পুরো কনস্ট্যান্ট বা ছেড়ে দাও, শুধু r এর সাথে কীভাবে সম্পর্কযুক্ত, r⁴ ওপরে নিচে r স্কোয়ার, তার মানে k অফ r⁴। তাহলে ফোর্স মহাকর্ষ বল ব্যাসার্ধের সাথে কীভাবে সম্পর্কযুক্ত, F ভ্যারিজিয়াস r⁴। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কনসেপ্ট, দুটো কনসেপ্ট মিলিয়ে কনসেপ্টটাকে দেওয়া হলো, ক্লিয়ার হয়েছে?
হচ্ছে এই কনসেপ্টটা। চলো তৃতীয় কনসেপ্টে আসি, আশা করি ক্লিয়ার হচ্ছে। বলা আছে এরকম দুটো বস্তু, এদের মধ্যেকার দূরত্ব বলে দেওয়া হয়েছে। এবারে বলা হচ্ছে যে এ এবং বি এর মধ্যে এ বস্তুটা স্থির আছে, বি বস্তুটা মুভ করতে পারে, চলতে পারে, স্থানান্তরিত হতে পারে। এবারে বলা হচ্ছে যে এদের মধ্যেকার দূরত্ব বলে দেওয়া হয়েছে এতটা, তাহলে বি কত সময় পর একে স্পর্শ করবে, একে স্পর্শ করবে। কেন স্পর্শ করবে? কারণ এ বিকে এদিকে একটা বল প্রয়োগ করবে, বল বস্তুতে কি সৃষ্টি করে? ত্বরণ সৃষ্টি করে। তাহলে এফ বি এ মানে বি এর ওপরে এ যে বল প্রয়োগ করছে সেটা কোন অভিমুখী? এ অভিমুখী, অর্থাৎ এর দিকে। ওকে, এই বলটার কারণে বির মধ্যে কি সৃষ্টি হবে? ত্বরণ, কারণ এ মুভ করতে পারে। এর ত্বরণ নির্ণয় করতে হবে। কিভাবে ত্বরণ নির্ণয় করবে? এর উপরে ক্রিয়াশীল বল এফ বি এ বাই বি এর ভর, মাস অফ বি, ত্বরণ নির্ণয় করতে পারবে। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, ইউ ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দূরত্বটা কভার করতে সামথিং দূরত্ব দেওয়া থাকবে, তাদের মধ্যেকার দূরত্ব আর এ বি, অর্থাৎ তাদের মধ্যেকার দূরত্ব। সেক্ষেত্রে আমাকে বলে দেওয়া হচ্ছে টাইম কত সময় পরে আসবে, কতক্ষণে স্পর্শ করবে। বলো কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো। প্রবলেম নিজেরা করবে, কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো। দুটো বস্তু, একটি মুভ করতে পারে না, এটা স্থির আছে, এটা মুভ করতে পারে, বলে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে বি কতক্ষণ পরে একে স্পর্শ করবে, এটা প্রশ্ন। তাহলে কেন ওদিকে যাবে? কারণ এ বি এর উপরে একটা আকর্ষণ বল করছে, বিও করছে, স্যার বিও তো করছে, বি করলেও একে বলা হচ্ছে স্থির থাকবে, ও স্থির অবস্থায় আছে। তাহলে এ এর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল সমান। আচ্ছা, বিপরীত, অবভিয়াসলি বিপরীত সঙ্গে। আচ্ছা, তাহলে বি এর উপরে বল কত না এফ বি এ, আমি এফ এ বিও যা হবে তাই হবে। ওকে, তাহলে এ ত্বরণ কত? বি এর মোট বল বাজিত বি এর ভর দিয়ে ভাগ করলে। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে যদি বলে এত বেগ থেকে যাত্রা শুরু করেছে, দূরত্ব যখন এখান থেকে এখানে আসতে তাও হতে পারে ইউবি, এখানে ইউ আমরা 0 ধরে নিয়েছি। ওকে, হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার। 3টে কনসেপ্ট দিলাম, 3টে কনসেপ্ট নিয়ে আশা করি প্রবলেম থাকবে। ঘনত্ব, এই 3টে কনসেপ্টের উপরেই যতটা পড়িয়েছে ততটার উপরে প্রবলেম আশা করি পারা যাবে। চলো আসি পরের ক্লাসে।